ক্লার্ক ধূমকেতু পৃথিবীর প্রায় ৭৫% বা তারও বেশি ধ্বংস করে দিছে। ৫ বছর পার হয়ে গেলেও দুনিয়াটা এখনও আগের মতো ঠিক হয় নাই। এর ধ্বংসাবশেষগুলো এখনও পৃথিবীর চারপাশে ঘুরতেছে, আর মাঝে মাঝে হুটহাট নিচে খুইসা পড়তেছে। গিডি ফ্যামিলি আর বাকিদের সাথে কোনো মতে গ্রিনল্যান্ডের একটা বাংকারে লুকায় পইরা বাইচেছিল। বাংকারের মানুষগুলা দুনিয়াটাকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করতেছে ঠিকই, কিন্তু এখনকার পরিস্থিতি পুরাই এলোমেলো। রেডিয়েশনের কারণে অনেক জায়গা পুইরা ছারখার হয়ে গেছে। আর হঠাৎ হঠাৎ আসা ইলেকট্রোম্যাগনেটিক স্টর্ম রাস্তার সব কিছু তছনছ করে দিচ্ছে। এই জন্য সবাই মাটির নিচে থাকতে বাধ্য হচ্ছে। ৫ বছর পর সবাই কোনো না কোনোভাবে এই নতুন পরিস্থিতির সাথে মানায় নিছে। এখন জন গিডি একজন ইঞ্জিনিয়ার আর এক্সপ্লোরার হিসেবে কাজ করে। সে একটা মিশনে আছে। একটা এলাকা চেক করার সময় সে দেখে যে নতুন একটা ফাটল তৈরি হয়েছে, আর সেখান দিয়া লাভা বের হচ্ছে। সে সমুদ্রের দিকে আগায় যায় আর পারে কিছু লাইফবোট আর একটা ভাঙা ক্রুজ শিপ দেখতে পায়। সে ওগুলা ভালো করে চেক করে দেখে, কিন্তু সব খালি। কাজের কিছু পাওয়া যায় কিনা খুঁজতে সে জাহাজের ভেতর ঢোকে। হঠাৎ বেস থেকে ওরে ওয়ার্নিং দেওয়া হয় যে একটা স্টর্ম তৈরি হচ্ছে, তবে সেটা ওর কাছে পৌঁছাতে কিছুটা সময় নিবে। জনের খুব কাশি উঠতেছে। সে তার মাস্কটা খুলে ফেলে। জাহাজটা খোঁজাখুঁজি করার সময় সে একটা বইয়ের ভেতর একটা শুকনো ফুল পায়। ঠিক তখনই বেস থেকে জানানো হয় যে স্টর্ম অলরেডি ওর একদম কাছে চলে আসছে, ওরে এক্ষুনি বের হইতে হবে। সে জাহাজ থেকে দ্রুত পালায়, আর স্টর্মটা ঠিক ওর পিছে পিছেই ছিল। সে বেজের দিকে যান প্রাণ দিয়ে দৌড়ায় আর ওদেরকে দরজা খুলতে বলে। ওরা দরজা খোলে ঠিকই, কিন্তু বেশিক্ষণ খোলা রাখতে পারবে না, কারণ ওই বিষাক্ত রেডিয়েশন স্টর্ম ভেতরে ঢুকে পড়বে। জন তখন ওদেরকে দরজা বন্ধ করতে বলে। সে একদম শেষ মুহূর্তে দৌড়ে এসে বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে দরজার ভেতর দিয়ে লাফ দেয়। ওর বউ অ্যালিসন এখন বাংকারের একজন লিডার। তারা একটা মিটিং করতেছে, যেখানে অ্যাডাম নামের একজন লিডার জানায় যে তাদের সাপ্লাই প্রায় শেষের দিকে। সে আশা করতেছে সামনের বছর হয়তো বাইরে কিছু গাছপালা লাগানো যাবে, কিন্তু ডক্টর আমিনা বলে যে এটা সম্ভব না। তাদের এই বাংকারটা আর বেশি দিন নিরাপদ না, তাই এটা ছাইরা চলে যেতে হবে। কিন্তু কানাডা আর আমেরিকা তো পুরাই ধ্বংস হয়ে গেছে, এমনকি আইসল্যান্ডও আর নাই। অ্যালিসন বলে সে শুনছে পশ্চিম ইউরোপ নাকি তুলনামূলকভাবে নিরাপদ, কারণ ওইদিকে স্টর্ম কম। কিন্তু ওরে মনে করায় দেওয়া হয় যে ওখানে এখনও রেডিয়েশন আছে, আর অল্প রেডিয়েশনও শরীরের জন্য অনেক ক্ষতিকর। তখন একজন ওই গর্ত বা ক্রেটারটার কথা জিজ্ঞেস করে। ডক্টর আমিনা বুঝিয়ে বলে যে পশ্চিম ইউরোপে ধূমকেতুর যে বড় অংশটা পড়ছিল, সেটা একটা বিশাল গর্ত বা ক্রেটার তৈরি করছে। সে আর তার কলিগরা মিলে হিসাব করে দেখছে যে ওইখানে যেসব পাহাড় তৈরি হয়েছে আর গর্তের যে গভীরতা, সেটা রেডিয়েশনওয়ালা বাতাসকে আটকে দিচ্ছে। তাই নতুন করে জীবন শুরু করার জন্য ওই জায়গাটাই এখন সবথেকে সেরা। কিন্তু জেনারেল বলে যে ওটা গ্রিনল্যান্ড থেকে অনেক দূরে, আর শোনা যাচ্ছে যে ইউরোপে এখন ভয়াবহ যুদ্ধ চলতেছে। মিটিং শেষ করে জন একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে যায়। ডাক্তার ওরে জিজ্ঞেস করে যে সে এই নতুন জীবনের সাথে কেমন মানায়া নিচ্ছে। জন বলে সে এখন অভ্যস্ত হয়ে গেছে। ডাক্তার ওরে পরামর্শ দেয় যেন সে তার পার্টনারের কাছে সবকিছু খুলে বলে। হঠাৎ বাংকারটা কাঁপতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা থেমে যায়। জেনারেল বলে ভয়ের কিছু নাই। এই বাংকার যেহেতু ক্লার্ক ধূমকেতুর আঘাত সইতে পারছে, তাই ভূমিকম্পেও কিছু হবে না। অ্যালিসন তখন একটা বিপদের সংকেত বা ডিস্ট্রেস সিগন্যাল পাওয়ার কথা বলে, কিন্তু অ্যাডাম বলে তারা আর নতুন কোনো মানুষ নিতে পারবে না, কারণ জায়গা অলরেডি ফুল। কিন্তু অ্যালিসন কাউরে এভাবে বিপদে ফেলে দিতে চায় না। সে বলে এটা নিয়ে সবার ভোট নেওয়া হোক। মেজরিটি মানুষ উদ্ধারের পক্ষে ভোট দেয়। জেনারেল তখন জানায় যে কালকেই একটা রেস্কিউ টিম পাঠানো হবে। অ্যালিসন আর জনের ছেলে ন্যাথান বাংকারের স্কুলেই পড়ে। তার এখন মহাকাশ আর তারা দেখার খুব শখ হয়েছে। টিচার জানায় যে সামরা ধূমকেতুর একটা অংশ এখনও পৃথিবীর টানে আটকা পড়ে আছে। এদিকে জন তার এক বন্ধুর সাথে মিলে পানির পাইপলাইন ঠিক করতেছে। ওরা পাইপলাইন ঠিক করতে পারে, আর এতে ওরা খুব খুশি হয়। অ্যালিসন আর ন্যাথান কমিউনিটি হলে গিয়ে জনের দেখা পায়। জন ওই জাহাজ থেকে পাওয়া ফুলটা অ্যালিসনকে দেয়। অ্যালিসন জনের এই এক্সপ্লোরেশন মিশন নিয়ে খুব চিন্তিত, কারণ এতে ওর গায়ে রেডিয়েশন লাগতেছে। তারপরেও জনের পরিশ্রমের কথা ভেবে সে ওরে ধন্যবাদ দেয়। এরপর ওরা ওদের ছেলের সাথে কথা বলে। অ্যালিসন জানায় যে ন্যাথানকে নাকি বাইরে দেখা গেছে। তার বাবা তাকে বকা দিয়ে বলে যে বাইরে যাওয়া একদম সেফ না। কিন্তু ন্যাথান যখন বাইরে যাওয়ার জন্য জেদ ধরে, জন খুব বিরক্ত হয়। অ্যালিসন তখন হাসতে হাসতে বলে যে ছেলে একদম বাপের মতো হয়েছে, সে সব সময় বাইরে যেতে চায়, এমনকি যখন পরিস্থিতি খারাপ থাকে তখনও। এরপর তারা কিছুক্ষণ নাচ গান করে সময় কাটায়। ন্যাথান তার রুমে গিয়ে তারা দেখার চেষ্টা করে। সে তার চাদরে ফুটো করে কৃত্রিমভাবে নক্ষত্রমণ্ডল তৈরি করছে। পরদিন সকালে রেস্কিউ টিম তাদের মিশনে বেরোয়।
লিডার আর মিলিটারি অফিসাররা সব তদারকি করতেছে। তারা সাকসেসফুলি মানুষ উদ্ধার করে বেসে ফিরে আসতেছে। জন তার কাজে গিয়ে দেখে তার বন্ধু খুব চিন্তিত। সে খেয়াল করে যে দেয়ালার মাঝে একটা ফাটল তৈরি হচ্ছে। এদিকে রেস্কিউ টিম পারমিশন চায় দ্বিতীয় আর একটা জায়গায় যাওয়ার জন্য, যেখানে আরও মানুষ আটকা পড়ে আছে। অ্যাডাম বলে তারা আর মানুষ নিতে পারবে না। অ্যালিসন এটা নিয়ে কথা বলতে চায়, কিন্তু হঠাৎ টিমের সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। বাংকারটা খুব জোরে কাঁপতে শুরু করে, কারেন্ট চলে যায় আর দেওয়ালগুলো ফাটতে শুরু করে। বাংকারটা ধসে পড়ার সময় সবাই একে অপরকে বাঁচানোর চেষ্টা করে। ভূমিকম্প থামার পর জন তার বন্ধুর সাহায্যে উঠে দাঁড়ায়। প্রথমেই সে তার বউয়ের দিকে দৌড় দেয়। সে দ্রুত অ্যালিসনকে আগলে ধরে। ভাগ্য ভালো যে তার কিছু হয়নি। এরপর তারা তাদের ছেলেকে বাঁচাতে দৌড়ায়। ন্যাথান ঠিক আছে, আর সে অলরেডি মাস্ক পইরা রেডি। ওরা ন্যাথানকে বলে দরকারি জিনিসগুলো গুছায় নিতে, আর সাথে যেন অবশ্যই ইনসুলিন নেয়, কারণ ন্যাথানের ডায়াবেটিস আছে। জন কিছু মাস্ক আনতে দৌড়ায়। মাস্কগুলো নিয়ে ওরা বাংকার থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মেইন এক্সিট দিয়ে বের হওয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড়। জন তখন ওদেরকে অন্য একটা এক্সিট দিয়ে নিয়ে যায়, কিন্তু ওটাও ধসে গেছে। অনেক কষ্ট করে তারা কংক্রিটের নিচ দিয়ে বের হয়। জন দরজাটা খোলে, কিন্তু ওটা কাঁপতে শুরু করে। ওটা ধসে পড়ার আগেই ওরা কোনো মতে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে দেখে মানুষজন সমুদ্রের দিকে দৌড়াচ্ছে। কিছুক্ষণের জন্য ওরা ন্যাথানকে হারায় ফেলে। পরে দেখে সে ডক্টর আমিনাকে সাহায্য করতেছে। এরপর সবাই সমুদ্রের দিকে আগায় যায়। ওখানে অলরেডি লাইফ বোটে ওঠার জন্য মানুষের অনেক ভিড়। ওরা দেখে কিছু লোক অ্যাডামের মাস্ক ছিনতাই করার চেষ্টা করতেছে। ওরা দ্রুত ওরে সাহায্য করতে যায়। এই হট্টগোলের মধ্যে কেউ একজন জনের মাস্কটা চুরি করে নিয়ে যায়। ওরা কোনো মতে ওখান থেকে পালায় আর একটা খোলা লাইফ বোট দেখতে পায়। তাড়াহুড়া করে ওরা ওটাতে উঠে পড়ে। বোটটা মানুষে একদম ফুল হয়ে গেছে, তাই বাইরের মানুষ ওঠার চেষ্টা করলেও ওরা দরজা বন্ধ করে দেয়। এরপর পাইলট বোটটা তীর থেকে দূরে নিয়ে যেতে শুরু করে। হঠাৎ দেখা যায় একটা বিশাল বড় ঢেউ বা সুনামি ধেয়ে আসছে। তারা সবাই শক্ত হয়ে ধরে। সুনামিটা তীরের সব মানুষকে ভাসায় নিয়ে যায়, কিন্তু ওরা বোটে থাকায় কোনো মতে বাইচা ফেলে। এখন ওদের ঠিক করতে হবে ওরা কই যাবে। ওদের কাছে মাত্র 1 সপ্তাহের খাবার আছে, তাই ওরা ইংল্যান্ডের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জন বুঝতে পারে যে এখন রেডিয়েশন কম, তাই ওরা মাস্ক খুলে ফেলে। কয়েকদিন পর বোটের সমস্যা দেখা দেয়, কিন্তু জন ইঞ্জিনিয়ার হওয়ায় সে বোটটা ঠিক করে ফেলে। রাত হলে ন্যাথান রাতের আকাশ দেখতে খুব পছন্দ করে। তারা দেখতে পায় ধূমকেতুর ধ্বংসাবশেষগুলো এখনও পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরতেছে। ন্যাথান স্কুলে যা শিখছে তা তার বাবাকে বুঝিয়ে বলে। হঠাৎ আকাশ থেকে একটা উল্কাপিণ্ড পড়ে। ওরা অবাক হয়ে ভাবে এটা কই গিয়ে পড়বে। পরদিন সকালে বোটটা আবার থেমে যায়। পাইলট জানায় যে ফুয়েল শেষ, এখন তারা স্রেফ স্রোতের উপর ভাসতেছে। কয়েকদিন পার হয়ে যায় আর সবাই খুব অস্থির হয়ে পড়ে। হুট করে ওদের বোটটা কোনো কিছুর সাথে ধাক্কা খায়। ওরা বাইরে বের হয়ে দেখে একটা পানির নিচের স্ট্রাকচার। জন বলে সে এই জায়গাটা চিনতে পারছে, এটা লিভারপুল। শহরের অর্ধেকটা পানির নিচে তলিয়ে গেছে। ওরা বোটটা চালিয়ে ডাঙার দিকে যায়। ডাঙা থেকে নেমে ওদের দ্রুত একটা আশ্রয় খুঁজতে হবে। ওরা কিছু মানুষকে দেখে, তাদের পিছু নেয়। ওরা একটা রেস্কিউ বাংকার খুঁজে পায়। মানুষজন ভেতরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু মিলিটারি পাহারা দিচ্ছে। ওরা গেটের কাছে গিয়ে বলে যে তারা গ্রিনল্যান্ডের বাংকার থেকে আসছে আর এখানে আশ্রয় চায়। গার্ডরা আইডি কার্ড দেখতে চায়, কিন্তু শুধু অ্যালিসনের কাছেই আইডি কার্ড ছিল, বাকিরা সব হারায় ফেলছে। আইডি কার্ড ছাড়া সোলজাররা ওদের ভেতরে ঢুকতে দেয় না। পিছে থাকা অনেক মানুষ তখন ভেতরে ঢোকার জন্য ধাক্কাধাক্কি শুরু করে। এই গন্ডগোল দেখে সোলজাররা অ্যাডামকে গুলি করে মেরে ফেলে আর দরজা বন্ধ করার জন্য আরও গুলি চালায়। এই ঝামেলার মধ্যে ওরা দলছুট হয়ে যায়। একটা রেডিয়েশন স্টর্ম ধেয়ে আসতেছে। জন আমিনাকে বলে ওদের দ্রুত চলে যেতে হবে, কারণ অ্যাডাম আর নাই। ওরা 4 জন মিলে একটা গাড়ি থামায় আর লিফট চায়। ড্রাইভার বিনিময়ে জনের হাতের ঘড়িটা চায়, জন সেটা দিয়ে দেয়। ওরা ওই স্টর্ম থেকে কোনো মতে বেঁচে ফেরে। ডক্টর আমিনা জিজ্ঞেস করে সব জায়গার অবস্থা কি একই রকম কিনা। ড্রাইভার উত্তর দেয়, দুনিয়াটা এখন একটা ভয়ঙ্কর জায়গা। বেঁচে থাকার জন্য মানুষ এখন মানুষ খুন করতেও দ্বিধা করে না। এই স্টর্মগুলো হুটহাট আসে আর যা পায় সব শেষ করে দেয়। ওরা লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে অ্যালিসনের বান্ধবী ম্যাকেনজি থাকে। 8-10 মাস আগে তাদের কথা হয়েছিল, আর ম্যাকেনজির কাছে বেঁচে থাকার মতো সব কিছু আছে। ন্যাথান ডক্টর আমিনাকে জিজ্ঞেস করে সে আসলেই ওই ক্রেটার বা গর্তের ওপর বিশ্বাস করে কিনা। আমিনা বলে সে বিশ্বাস করে। এটা ঠিক ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার মতো ব্যাপার। যেমন এক গ্রহাণুর আঘাতে ডাইনোসর শেষ হয়ে গেছিল, কিন্তু ওই ধ্বংসস্তূপ থেকেই নতুন জীবনের জন্ম হয়েছিল। ওটা না হলে আজ আমরাও থাকতাম না। ড্রাইভার গাড়ি থামায়। ওরা লন্ডন থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে আছে। জন ড্রাইভারের সাথে কথা বলা শুরু করে। সে বলে ক্রিয়েটারের কথা শুনতে ভালো লাগে ঠিকই, কিন্তু ওটা আসলে একটা রূপকথার গল্প ছাড়া আর কিছু না।
নাথান তার বাবার কাছে আগায় আসে আর হঠাৎ ওরা অনুভব করে মাটি কাঁপতেছে। জন সবাইকে চিৎকার করে কোনো কিছু শক্ত করে ধরতে বলে। সে নাথানকে জাপটে ধরে একটা গাছের সাথে আটকে থাকে। আকাশ থেকে অসংখ্য উল্কা পড়তে শুরু করে। পরিস্থিতি কিছুটা শান্ত না হওয়া পর্যন্ত ওরা শক্ত হয়ে ধরে থাকে। জন দেখে ড্রাইভারটা গাড়ির দিকে দৌড়াচ্ছে। সে ওরে বারবার নিষেধ করে, কারণ তখনও উল্কা পড়তেছিল। ড্রাইভার বলে গাড়িটাই তার সব, আর সে সেদিকেই যায়। ঠিক তখনই একটা উল্কার টুকরো এসে সরাসরি ওর গায়ে পড়ে। উল্কাপাত থামার পর ওরা গাড়ি থেকে নিজেদের জিনিসপত্র নিয়ে লন্ডনের দিকে হাঁটতে শুরু করে। ওরা ম্যাকেনজির বাসায় পৌঁছায়। ম্যাকেনজি বন্দুক হাতে রেডি ছিল, কিন্তু ওদের দেখে সে খুব খুশি হয়। সে ওদের ভেতরে নিয়ে যায়। ওই জায়গাটা অ্যালজাইমার্স রোগীদের দিয়ে ভরা। সে বলে এই মানুষগুলোর বাইরের দুনিয়া বা উল্কাপাত সম্পর্কে কোনো ধারণাই নাই, আর সে ওদের খুশি রাখার চেষ্টা করতেছে। এটাই এখন তার জীবন। ওরা রাতটা এনজয় করে। জন ম্যাকেনজিকে ক্রেটারের কথা জিজ্ঞেস করলে সে বলে সে শুধু গুজবই শুনছে। দূরে গুলির আওয়াজ শোনা যায়, কিন্তু ম্যাকেনজি বলে ভয়ের কিছু নেই, লন্ডন এখন সেফ। সে এই জায়গাটাকে যতটা সম্ভব সুরক্ষিত রাখছে। রাতে ঘুমানোর সময় অ্যালিসন শোনে জন খুব কাশতেছে। সে চেক করতে গিয়ে দেখে জন রক্ত কাশতেছে। সে পুরাই শক্ট হয়ে যায়। জন তখন স্বীকার করে যে রেডিয়েশনওয়ালা বাতাসে এক্সপ্লোরার হিসেবে কাজ করার কারণে তার শরীর নষ্ট হয়ে গেছে। আসলে তার হাতে আর মাত্র 6 সপ্তাহ সময় আছে। সে চায় না ওরা এটা নিয়ে চিন্তা করুক। অ্যালিসন বলে এটা একটা হাসপাতাল, আর ওরা ওর চিকিৎসা করতে পারবে। কিন্তু জন এখানে মরতে চায় না, তাদের ওই ক্রেটারেই যেতে হবে। সে তার জীবনের শেষ দিনগুলো ওদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে খরচ করতে চায়। সে তার ছেলেকে একটা সুন্দর জীবন দিতে চায়। পরদিন সকালে ওরা রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। ম্যাকেনজি ওদের একটা গাড়ি আর কিছু সাপ্লাই দেয়। সে আত্মরক্ষার জন্য একটা বন্দুকও দেয়, আর ওদের তাড়াতাড়ি বের হতে বলে। ওখান থেকে ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য ওদের একটা বোট লাগবে। রাস্তা অনেক লম্বা হওয়ায় সময় কাটানোর জন্য ওরা গাড়িতে গেম খেলা শুরু করে। হুট করে একটা গুলি এসে আমিনার গায়ে লাগে। কেউ একজন গাড়িটা চুরি করার জন্য ওদের উপর গুলি করতেছে। ওরা গাড়ি থেকে নামে, আর জন বন্দুকটা নিয়ে পাল্টা গুলি চালায়। একজন পেছন থেকে অ্যাটাক করার চেষ্টা করলে জন ওরে মেরে ফেলে। একসময় জনের হাতের গুলি শেষ হয়ে যায়, আর একটা লোক ওদের দিকে আগায় আসতে থাকে। তখন অ্যালিসন ওই মরা লোকটার বন্দুক নিয়ে লোকটাকে গুলি করে। ওরা নাথানকে চেক করে দেখে সে ঠিক আছে, কিন্তু আমিনা আর বেঁচে নেই। ওরা তাকে মাটিতে কবর দেয়। জন আমিনাকে শেষ বিদায় জানিয়ে কিছু কথা বলে। নাথান জিজ্ঞেস করে কেন আমরা মৃত মানুষের জন্য দোয়া করি। জন বলে এটা হয়তো পরকালের জন্য ভাগ্যের ব্যাপার। আরও কয়েক ঘন্টা ড্রাইভ করার পর ওরা ইংলিশ চ্যানেলে পৌঁছায়, কিন্তু ওখানে গিয়ে ওরা যা দেখে তাতে ওদের চোখ কপালে উঠে যায়। সমুদ্র পুরাই গায়েব হয়ে গেছে। গ্রেট ব্রিটেন থেকে ফ্রান্স পর্যন্ত এখন পুরাটা একদম শুকনো জমি। তবে একটা ভালো দিক হলো ওদের আর গাড়ি থেকে নামতে হবে না। ওরা ফ্রান্সের দিকে গাড়ি চালায়। কয়েক ঘন্টা চালানোর পর ওরা দেখে সামনে একটা বিশাল গভীর খাদ বা ক্যানিয়নের কারণে সব গাড়ি থেমে আছে। ওরা গাড়ি থেকে নামে আর সামনে আগায়। বেঁচে থাকা মানুষজন ওই খাদ পার হওয়ার জন্য একটা অস্থায়ী ব্রিজ বানাইছে। ওরা ব্রিজের সামনে যায়, কিন্তু নাথান ওটা পার হতে ভয় পাচ্ছিল। জন ওরে সাহস দেয়। ওরা ওই সরু ব্রিজটা পার হতে শুরু করে। সেখানে খুব বাতাস, আর জায়গাটা অনেক ভয়ঙ্কর। হঠাৎ বাতাসের একটা ঝাপটা আসে, কিন্তু ওরা কোনো মতে ধরে থাকে। ওরা ব্রিজটা পার হয়ে মাঝখানের প্ল্যাটফর্মে পৌঁছায়, কিন্তু ওদের আরও কয়েকটা ব্রিজ পার হতে হবে। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। ওদের দ্রুত পার হতে হবে। ওরা একটা মই দিয়ে বানানো ব্রিজের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করে। মাঝপথে আবার ভূমিকম্প শুরু হয়। ওরা শক্ত হয়ে মই ধরে থাকে। রশি দিয়ে বানানো ব্রিজটা ছিঁড়ে যায়, আর অনেক মানুষ নিচে পড়ে যায়। মইয়ের ওই ব্রিজটাও কাঁপতেছে। এক লোক পেছনের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাস্তা বন্ধ। ব্রিজটা ধসে পড়ছে দেখে সে ওদের মইয়ের ওপর লাফ দেয়, আর এতে নাথান বাড়ি খায়। নাথান মইটা শক্ত করে ধরে রাখে, আর জন তার ছেলেকে টেনে তোলে। ওরা দ্রুত অন্য পাশে পৌঁছায়, আর ঠিক তখনই পুরা স্ট্রাকচারটা খাদের ভেতর ধসে পড়ে। ওরা ফ্রান্সের দিকে হাঁটতে শুরু করে। সব ধ্বংস হয়ে যাওয়ায় ওরা ফ্রান্সে পৌঁছাইছে কিনা সেটাও বুঝতে পারছে না। হঠাৎ এক লোক ওদের দিকে বন্দুক তাক করে। জন নিজের পরিচয় দেয় আর বলে তারা কোনো ক্ষতি করতে আসে নাই, তারা শুধু ওই ক্রেটার বা গর্তের দিকে যেতে চায়। লোকটা তখন বন্দুক নামায় আর ওদের সাথে হাত মিলায়। সে ওদের কালারা নামের একটা পরিত্যক্ত মিলে নিয়ে যায়। সে ওই জায়গাটাকে নিজের ঘর বানাইছে, আর বিদ্যুতের জন্য সোলার এনার্জি ব্যবহার করতেছে। ওরা যতটা সম্ভব রেডিয়েশনওয়ালা বাতাস ফিল্টার করে নেয়। লোকটা তার বউ আর মেয়ে ক্যামিলিয়ার সাথে ওদের পরিচয় করায় দেয়। তার বউ প্যারালাইজড আর কথা বলতে পারে না। এই বিষাক্ত বাতাসের কারণেই তার এমন অবস্থা হয়েছে। ওরা সবাই মিলে খাবার খায়। লোকটা জিজ্ঞেস করে কেন ওরা ওই ক্রেটারে যেতে চায়। জন বলে সে শুনছে ওটা নাকি প্রতিশ্রুত ভূমি, মানবতার শেষ ভরসা। লোকটা জানায় যে ওই জায়গাটা এখন খুব বিপজ্জনক। ফ্রেঞ্চ আর্মির সাথে ওয়েস্টার্ন অ্যালায়েন্স মিলে ওই জায়গাটা পাহারা দিচ্ছে, আর ইস্টার্ন অ্যালায়েন্স ওই ক্রেটারের দখল নিতে চায়। এই যুদ্ধের মাঝখান দিয়ে ওই জায়গায় যাওয়া প্রায় অসম্ভব।
রাতে ক্যামেলিয়া নাথানকে তার রুম দেখায় আর নাথান তার ওই চাদরটা দেখায় যেখানে সে তারা আঁকছে। অ্যালিসন জনকে জিজ্ঞেস করে বাংকারে যাওয়ার সময় জনের বাবা ওরে একান্তে কি বলছিল। জন বলে তার বাবা ওরে কথা দেওয়ায় নিছিল যেন সে অ্যালিসন আর নাথানকে সবসময় রক্ষা করে। পরদিন সকালে ওই লোকটা ওদের একটা ম্যাপ দেয় আর বুঝিয়ে বলে কিভাবে যুদ্ধ এড়ায় চলতে হবে। এটা খুব কঠিন হবে, তবে ওয়েস্টার্ন অ্যালায়েন্সের ক্যাম্পে পৌঁছে জনকে অবশ্যই কমান্ডার জিনেটের কথা জিজ্ঞেস করতে হবে আর একটা ছবি দেখাইতে হবে। সে আর জিনেট বন্ধু ছিল। জিনেট ওদের ক্রেটারে পৌঁছাতে সাহায্য করবে। এরপর সে অনুরোধ করে যেন ওরা ক্যামিলিয়াকেও সাথে নিয়ে যায়। সে চায় তার মেয়ে একটা ভালো জীবন পাক। অ্যালিসন সব শুনে বলে যে ওরা ক্যামিলিয়াকে সেফলি ক্রেটারে নিয়ে যাবে। ক্যামিলিয়া তার বাবা মাকে খুব কষ্ট করে বিদায় জানায়। এরপর সবাই ক্রেটারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিরতি নিয়ে ওরা যখন ফ্যামিলি গেম খেলতেছিল তখন কিছু সোলজার ওদের দেখে ফেলে। সোলজাররা ছিল ওয়েস্টার্ন অ্যালায়েন্সের। ওরা ফ্রেঞ্চ ভাষায় জানায় যে এই জায়গাটা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। বাকিরা কিছু না বুঝলেও ক্যামিলিয়া ফ্রেঞ্চ ভাষায় ওদের বলে যে ওরা কমান্ডার জিনেটকে খুঁজছে, যে তার বাবার বন্ধু। সোলজাররা বলে ওদিকে যাওয়া এখন একদম অসম্ভব। জন তখন ওদের কাছে সাহায্য চায়। রাতে একজন সোলজার ওদের যুদ্ধের ময়দানের মাঝখান দিয়ে নিয়ে যায়। দুই পক্ষ ওই ক্রেটারের জন্য ভয়াবহ যুদ্ধ করতেছে। সোলজার ওদের নিচু হয়ে থাকতে বলে। ওরা ওয়েস্টার্ন অ্যালায়েন্সের বানানো একটা বাংকারে পৌঁছাতে পারে। অনেক মরা মানুষের লাশের ওপর দিয়ে যাওয়ার পর সোলজাররা ওদের একটা ট্রাকে করে বেস ক্যাম্পে নিয়ে যায়, যেখানে কমান্ডার জিনেট থাকার কথা। ক্যামেলিয়া বলে ওই পাহাড়গুলো একদম নতুন, তার মানে ক্রেটারটা ওই পাহাড়গুলোর ঠিক পেছনেই। ওরা দেখে অনেক মানুষ ওখানে ক্রেটারে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। জন দায়িত্বে থাকা সোলজারের সাথে কথা বলে। সে ছবিটা দেখিয়ে কমান্ডার জিনেটের কথা জিজ্ঞেস করে। সোলজার তখন ওরে কমান্ডার জিনেটের মৃতদেহটা দেখায়। ওরা ক্রেটারে যাওয়ার রাস্তা জানতে চাইলে সোলজার বলে তারা কোনো সাহায্য করতে পারবে না আর ওদের চলে যেতে বলে। কিন্তু জন সোলজারদের কাছে হাত জোর করে মিনতি করে। সে বলে সে একজন মরণাপন্ন মানুষ আর সে শুধু চায় তার পরিবারকে ওই নিরাপদ জায়গায় পৌঁছে দিতে। সোলজার তখন মন গলে যায় আর তার নিচতলার লোককে বলে ওদের বাসে একটু জায়গা করে দিতে। ওরা বাসে ওঠে আর অবশেষে ক্রেটারের দিকে রওনা দেয়। যাত্রার মাঝপথে ডাকাতরা ওদের বাসে হামলা করে। তারা গার্ডদের মেরে ফেলে। ড্রাইভার পালানোর চেষ্টা করলে ওকেও গুলি করে। ওরা বাসের সব মানুষকে নেমে যেতে বলে, কারণ এখন থেকে বাসটা ওদের। সবাই নেমে যাওয়ার সময় জন একটা ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়ে। জনের বন্ধু ওরে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু বাকিরা ওরে ধইরা ফেলে। বাসের ভেতর থেকে 2টা গুলির আওয়াজ পাওয়া যায়। জন বেঁচে ফেরে, কিন্তু সে খুব আহত আর সবাই ওর যত্ন নেয়। সবাই আবার বাসে ওঠে আর অ্যালিসন বাসটা চালায়। কিছুক্ষণ পর বাসটা আর সামনে যেতে পারে না, তাই ওরা সবাই নেমে পায়ে হেঁটে পাহাড় বাওয়া শুরু করে। সবার সাহায্যে জন পাহাড়ের চূড়ায় ওঠে। চূড়ায় উঠে ওরা ক্লার্ক ধূমকেতু সেই বিশাল ক্রেটার বা গর্তটা দেখতে পায়। জায়গাটা ঠিক যেমনটা ওরা শুনছিল, উর্বর জমি, পরিষ্কার পানি আর একদম মেঘমুক্ত আকাশ, যেখানে কোনো বিষাক্ত বাতাস নাই। এই দৃশ্য দেখে জন সবাইকে একটু বিশ্রাম নিতে বলে। সে মনে মনে খুব শান্তি পায় যে সবাইকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারছে। এর কিছুক্ষণ পরেই জন মারা যায়। নাথান তখন তার বাবাকে বিদায় জানিয়ে কিছু কথা বলে। এরপর সে শপথ নেয় যে সে দয়া, মমতা আর ভালোবাসা দিয়ে এক নতুন সুন্দর পৃথিবী গড়ে তুলবে।